আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আগের দিন আমরা লীলা রয় বইটা শুরু করেছিলাম, যেখানে তোমাদের গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থাবলী, এছাড়াও সিন্ধু সভ্যতা, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, বৈদিক সভ্যতা, এই সমস্ত থেকে তোমাদের যা ছিল তোমাদের আমি ইন ডিটেলস ডেসক্রিপটিভ করিয়ে দিয়েছি, ঠিক আছে? তো যদি ভিডিওটি না দেখে থাকো তবে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, নয়তো তোমরা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নিও। ঠিক আছে? একটা যাদের হয়ে গেছে এগুলো তাদের একটা রিভিশন হয়ে যাবে, এবং যারা এখনো পর্যন্ত পড়োনি তারা অবশ্যই এগুলোকে ওয়াচ করে নাও, অর্থাৎ দেখে নাও, এবং তোমরা মনে রাখার চেষ্টা করো যাতে তোমরা ডাব্লিউবিপি এবং কেপিতে খুব ভালো স্কোর করতে পারো। তোমরা অবশ্যই জেনে থাকবে, যারা আজ পর্যন্ত চাকরি পেয়েছে তারা জেনে থাকবে, তারা এই লীলা রয় বইটিকে অবশ্যই পড়েছে। এই বইটি না পড়ে তারা কখনোই পরীক্ষা দিতে যায়নি। এরপরে দেখো, আজকের যে টপিক রয়েছে সেটা হচ্ছে গিয়ে ষোড়শ মহাজনপদ, হর্যাঙ্গ বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, ঠিক আছে, বিন্দুসার, মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, এবং অশোকের শিলালিপি। ওকে, দেখো, তো বলছি যে ষোড়শ মহাজনপদের যে প্রথম পয়েন্ট দেখো, যে দ্য আগন্তরিয়া নাকিয়া গ্রন্থে এই ষোড়শ মহাজনপদ উল্লেখিত রয়েছে, ঠিক আছে? দেখো, ভগবতী সূত্র হিন্দু পুরাণে ষোড়শ মহাজনপদের উল্লেখ পাওয়া যায়। এতে পরে দেখো, বিজি ও মল্ল গণতান্ত্রিক একটা রাজ্য, অর্থাৎ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল বিজি এবং মল্ল। দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদের মধ্যে একমাত্র রাজ্য হচ্ছে কি অসমক। এই প্রশ্নটা এসে থাকে যে দক্ষিণ ভারতের একটা রাজ্য যেখানে মহাজনপদের মধ্যে ষোড়শ মহাজনপদের একটা, যেটা হচ্ছে কি অসমক। ওকে, নেক্সট দেখো, আমাদের মগধের ইতিহাস, অর্থাৎ সাম্রাজ্যবাদের যুগের রাজনৈতিক ঐক্য নিয়ে আলোচনা করব, যেখানে হর্যাঙ্গ বংশ রয়েছে। হর্যাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়ে বিম্বিসার। বিম্বিসার হচ্ছে গিয়ে প্রতিষ্ঠাতা, যার উপাধি হচ্ছে গিয়ে শ্রেণিক বা স্ট্রোনিয়া, যেটা গৌতম বুদ্ধের একজন সমসাময়িক, যার রাজধানী ছিল রাজগীর ও গিরিব্রজ, ঠিক আছে? এরপরে দেখো, অজাতশত্রুর উপাধি হচ্ছে গিয়ে কুণিক। দেখো, বিম্বিসারের উপাধি হচ্ছে শ্রেণিক, কিন্তু অজাতশত্রুর উপাধি হচ্ছে গিয়ে কুণিক। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ এই তার সময়ে ঘটেছিল। তার সময় বলতে এখানে অজাতশত্রুর সময়ে এখানে ঘটেছিল, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা একবার না দেখে বলে দাও তাহলেই তোমাদের হয়ে যাবে। দেখো, তাহলে হর্যাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? হর্যাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়ে বিম্বিসার। বিম্বিসার হচ্ছে হর্যাঙ্গ বংশের প্রতিষ্ঠাতা, যার উপাধি ছিল শ্রেণিক বা স্ট্রোনিয়া। কার সমসাময়িক ছিল? গৌতম বুদ্ধের সমসাময়িক। রাজধানী কি? রাজধানী হচ্ছে রাজগীর ও গিরিব্রজ। ওকে। অজাতশত্রুর উপাধি কি ছিল? অজাতশত্রুর উপাধি ছিল গিয়ে কুনিক উপাধি। আর বিম্বিসারের কি বললাম? বিম্বিসারের শ্রেণিক উপাধি, ঠিক আছে? তার রাজধানী কি হলো? রাজগীর এবং গিরিব্রজ। অজাতশত্রুর উপাধি কি ছিল? অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। এবং দেখো, যে গৌতম বুদ্ধর মহাপরিনির্বাণ তার সময় ঘটেছিল। ওকে, দেখো, এরপরে দেখো, উদয়ভদ্র কি? সেটা হচ্ছে, দেখো, উদয়ভদ্র সেটা হচ্ছে যে অজাতশত্রুর পুত্র। উদয়ভদ্র হলেন মগধের প্রথম রাজা, যিনি গঙ্গা ও সোন নদীর সংযোগস্থলে পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত করেছিলেন, যেটা ছিল একটা অস্থায়ী রাজধানী, যেটা ছিল একটা স্থায়ী নয়, অস্থায়ী রাজধানী। এরপরে দেখো, নাগদশক হলেন হর্যাঙ্গ বংশের শেষ রাজা। তাহলে হর্যাঙ্গ বংশের শেষ রাজা কে? নাগদশক। হর্যাঙ্গ বংশের শেষ রাজা হচ্ছে গিয়ে নাগ দশক। এরপরে দেখো, শিশুনাগ, তারপরেই এসে শিশুনাগ বংশ। এই শিশুনাগ প্রতিষ্ঠা করেছিলেন। কে প্রতিষ্ঠা করেছিলেন? শিশুনাগ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার রাজধানী প্রথমে গিরিব্রজ এবং পরে বৈশালীতে স্থাপন করেছিলেন। তাহলে তিনি তার রাজধানীকে প্রথমে গিরিব্রজে, দেন তারপর বৈশালীতে স্থাপন করেন। তাহলে এখানে জানলাম যে নাগ দশক হচ্ছে গিয়ে হর্যাঙ্গ বংশের শেষ রাজা,
শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়ে শিশুনাগ এবং তার রাজধানী গিরিব্রজ থেকে পরে তিনি বৈশালীতে স্থাপন করেন। ঠিক আছে। এরপরে দেখো কালাশোক। কালাশোক কে ছিলেন? কালাশোক ছিলেন শিশুনাগের পুত্র। শিশুনাগের পুত্র ছিলেন কালাশোক, যিনি যাকে কাক বর্ণ নামেও তিনি পরিচিত ছিলেন। তিনি পাটলিপুত্রের প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেছিলেন। তিনি পাটলিপুত্রে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেছিলেন। তাহলে কালাশোক ছিলেন শিশুনাগের পুত্র। তিনি পাটলিপুত্রে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেছিলেন। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গিয়ে নন্দ বংশ। নন্দ হচ্ছে 345 থেকে 324 খ্রিস্টপূর্বাব্দ, যার প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। যার প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। নন্দ বংশ হলো প্রথম অক্ষত্রিয় বংশ। নন্দ বংশ হচ্ছে প্রথম অক্ষত্রিয় বংশ, যার উপাধি ছিল সর্বক্রান্ত। ঠিক আছে। একরাট বা সর্বছত্রান্ত, দ্বিতীয় পরশুরাম, এই উপাধিগুলো ছিল কার? এই উপাধিগুলো ছিল নন্দ বংশের, নন্দ মহাপদ্ম নন্দের এগুলো উপাধি ছিল নন্দ বংশ। তারপরে দেখো, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের সিংহাসনে ছিলেন ধননন্দ। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন মগধের সিংহাসনে কে ছিলেন? ধননন্দ ছিলেন। ঠিক আছে। তিনি নন্দবংশের শেষ সম্রাট। তাহলে নন্দবংশের শেষ সম্রাট কে ছিলেন? নন্দবংশের শেষ সম্রাট ছিলেন ধননন্দ। ধননন্দ ছিলেন নন্দবংশের শেষ সম্রাট। নন্দ রাজাদের রাজধানী ছিল পাটলিপুত্র। নন্দ রাজাদের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্রী। নন্দ রাজাদের রাজধানী ছিল পাটলিপুত্রী। তাহলে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তখন মগধের সিংহাসনে ছিলেন ধননন্দ। তিনি নন্দবংশের শেষ সম্রাট ছিলেন এবং নন্দ রাজাদের রাজধানী যে ছিল সেটা হচ্ছে পাটলিপুত্র। এরপরে দেখো মৌর্য বংশ। মৌর্য বংশ, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, যার উপাধি ছিল মহারাজ ধীরাজ। যার উপাধি ছিল মহারাজ ধীরাজ। তিনি ছিলেন প্রথম ঐতিহাসিক তথা প্রথম সার্বভৌম নৃপতি। ঠিক আছে। গ্রিকরা তাকে বলতো সান্ড্রোক্রিটাস। সান্ড্রোক্রিটাস। ঠিক আছে। এরপরে মেগাস্থিনিস তার আমলে সেলুকাসের দূত হিসেবে এসেছিলেন। মেগাস্থিনিস তার আমলে সেলুকাসের দূত হিসাবে এসেছিলেন। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য, যার উপাধি ছিল মহারাজ ধীরাজ। ঠিক আছে। এরপরে তিনিই ছিলেন প্রথম সার্বভৌম নৃপতি এবং গ্রিকরা তাকে বলতো সান্ড্রোকেটাস। মেগাস্থেনিসের আমলে সেলুকাসের দূত হিসাবে এসেছিলেন। ঠিক আছে। 24 বছর রাজত্ব করার পর শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন। 24 বছর রাজত্ব করার পর তিনি শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন। এরপরে মহীশূরের শ্রাবণগোলায় ভদ্রবাহুর সাথে জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন, যেখানে জৈন প্রথা অনুযায়ী প্রবেশে দেহত্যাগ তিনি বা অনশনে তিনি দেহত্যাগ করেছিলেন। নেক্সট হচ্ছে বিন্দুসার। বিন্দুসার কে ছিলেন? বিন্দুসার জৈন ধর্মে তাকে সিংহ সেনা বলা হয়েছে। সিংহ সেনা বিন্দুসারকে। ব্রাহ্মণ গ্রন্থে তাকে অমিত্র ঘাত, যার অর্থ হচ্ছে গিয়ে শত্রু নিধনকারী বলা হয়েছে। শত্রু নিধনকারী বা অমৃত্র ঘাত কাকে বলা হয়? বিন্দুসারকে বলা হয়ে থাকে। জৈন ধর্মে তাকে কি বলা হয়েছে? সিংহ সেনা বলা হয়েছে। সিংহ সেনা বিন্দুসারকে। এরপরে ব্রাহ্মণ গ্রন্থে তাকে বলা হয়েছে অমিত্রাঘাত, যার অর্থ, অমৃতাঘাতের অর্থ হচ্ছে গিয়ে শত্রু নিধনকারী। শত্রু নিধনকারী। সম্রাট অশোক। অশোকের সম্পর্কে জানবো। অশোকের শিলালিপির ভাষা হচ্ছে তিনটি। অশোকের যে শিলালিপি রয়েছে সেই শিলালিপির ভাষা হচ্ছে তিনটি। একটা হচ্ছে প্রাকৃত, একটা হচ্ছে গ্রিক, আর একটা হচ্ছে আরামিক বা সিরিয়ার ভাষা। প্রাকৃত ভাষাতে ব্রাহ্মী, খরষ্টীয় লিপি ব্যবহার করা হয়। প্রাকৃত ভাষাতে ব্রাহ্মী এবং খরষ্টীয় লিপি ব্যবহার করা হয়ে থাকে। পাকিস্তানে খরষ্টীয় লিপির ব্যবহার হতো। কোথায় ব্যবহার হতো? পাকিস্তানে। অশোকের শিলালিপি ব্রাহ্মী লিপি পঠোদ্ধার করেন জেমস প্রিন্স। ঠিক আছে। যিনি করেছিলেন সেটা হচ্ছে 1837 সালে।
এবং দেখো তিনি নিজেকে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী বলতেন। দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী বলতেন। দেবনাম প্রিয় সম্রাট অশোক নিজেকে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী বলতেন। প্রিয়দর্শী। অশোক বলতেন সব মনুষ্যে প্রজমমা, অর্থাৎ সকল মানুষই আমার সন্তান। ঠিক আছে। পশুবধ। পশুবধ বন্ধ করেছিলেন এবং জীবজন্তুর জন্য দেশময় দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন। নেক্সট দেখো, সাঁচি স্তূপ, সারনাথ, অশোক স্তম্ভ মৌর্য যুগের শ্রেষ্ঠ শিল্প নিদর্শন। সারনাথ স্তম্ভের শীর্ষে সিংহ মূর্তি রয়েছে কটি? 4টি। বর্তমানে ভারতের জাতীয় প্রতীক সারনাথের স্তম্ভের শীর্ষে 4 ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে গিয়ে হাতি, ঘোড়া, বিশ্ব এবং সিংহ। যেটা দেখো, অশোকের পালি ভাষা সারা দেশে চালু ছিল। অশোকের যে পালি ভাষা সেটা সারা দেশে চালু ছিল। এটা খুব ইম্পর্টেন্ট। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিল? মৌর্য বংশের শেষ সম্রাট ছিল বৃহদত্ত। বৃহদত্ত ছিল মৌর্য বংশের শেষ সম্রাট। মৌর্য বংশের শেষ সম্রাট। বৃহদত্তের সেনাপতি ব্রাহ্মণ পুষ্পিমিত্র শুঙ্গ বৃহদত্তকে হত্যা করে মগধের সিংহাসন প্রতিষ্ঠা করেছিলেন। মগধের সিংহাসন প্রতিষ্ঠা করেছিলেন। অশোকের শিলালিপি। অশোকের শিলালিপি দেখো, মাস্কি শিলালিপি, যেটা হচ্ছে ধম্ম কথাটি এই প্রথম মাস্কি শিলালিপিতে লিপিবদ্ধ করা হয়েছিল। ধম্ম কথাটি কোথায়? মাস্কি শিলালিপিতে প্রথম লিপিবদ্ধ করা হয়। এরপরে মৌর্য যুগে খুব সুন্দর মৃৎপাত্র দেখা যায়, অর্থাৎ মাটির পাত্র দেখা গিয়েছিল, যা নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার গোত্রের হয়ে থাকে। এরপরে দেখো মৌর্য শাসন ব্যবস্থা। মৌর্য শাসন ব্যবস্থা কি না, পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে বেশি তথ্য জানা যায়। পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে বেশি তথ্য জানা যায় মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থে। মেগাস্তিনিসের যে ইন্ডিকা গ্রন্থ রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি পৌর শাসন ব্যবস্থা সম্পর্কে। পাটলিপুত্র ছিল তৎকালীন ভারতের বৃহত্তম নগরী। তৎকালীন ভারতের বৃহত্তম নগরী ছিল পাটলিপুত্র। এরপর করকে বলা হতো ভাগ এবং অন্য ধরনের করকে বলা হতো বলি। তাহলে এক ধরনের করকে কি বলা হতো মৌর্য শাসন ব্যবস্থায়? এক ধরনের করকে বলা হতো ভাগ, আর এক ধরনের করকে বলা হতো বলি। মৌর্য যুগের যে মুদ্রার নাম, সেই মুদ্রার নাম ছিল পান। মৌর্য যুগে যে মুদ্রার নাম, সেই মুদ্রার নাম ছিল পান। এরপরে দেখো শুঙ্গ বংশ। এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্পমিত্র শুঙ্গ। বৃহদত্তের কে হত্যা করেন কত খ্রিস্টাব্দে? 185 অব্দে। যদি মন্বন্তর দেখি তাহলে সেটা হয়ে যাবে 187 মন্বন্তরে। এবং দেখো শেষ শুঙ্গ রাজা, শেষ শুঙ্গ রাজা ছিলেন দেবভূতি। দেবভূতি ছিলেন শেষ শুঙ্গ রাজা। তাহলে যে মুদ্রার নাম ছিল সেটার নাম ছিল পান, এবং মুদ্রার যে নাম ছিল সেটা হচ্ছে গিয়ে পান, এবং অন্য ধরনের কর যেটা ছিল সেটা আর একটা হচ্ছে বলি। ওকে। এরপর কালিদাসের নাটক মালবিকাত্রম নায়ক অগ্নিমিত্রা এবং পুষ্পমিত্রের ছেলে। ঠিক আছে। এরপরে দেখো ভারতের বৈদেশিক আক্রমণ। ভারতের বৈদেশিক আক্রমণ। ভারতবর্ষকে প্রথম আক্রমণ করে পারসিকরা। পারসিকরা ভারতবর্ষকে প্রথম আক্রমণ করেছিল। প্রথম আক্রমণ করেন পারস্যের অকর্মণীয় বংশীয় সম্রাট কাইরাস বা কুরুস। আলেকজান্ডারের ভারত আক্রমণ। ম্যাসিডনের রাজা যে আলেকজান্ডার ছিলেন, আলেকজান্ডার, তার ভারত আক্রমণ। আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 327 অব্দের মে মাসে ভারত আক্রমণ করেছিলেন। মে মাসে ভারত আক্রমণ করেছিলেন। এরপরে এই পৌরব রাজা পুরু ঝিলাম নদীর পূর্ব তীরে তাকে বাধা দেয়। ইতিহাসে এই যুদ্ধ হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। আলেকজান্ডার মোট 19 মাস ভারতে ছিলেন। কত মাস? 19 মাস ভারতে ছিলেন। ভারতীয় সভ্যতায় গ্রিক প্রভাবের এক অনিন্দ সুন্দর নিদর্শন হলো গিয়ে গান্ধার শিল্প। একটা যে নিদর্শন পেয়েছিলেন সেটা হচ্ছে গান্ধার শিল্প। তিনি ছিলেন 19 মাস ধরে ভারতে। ঠিক আছে। এরপরে মিনান্দার বা মিলিন্দি, মিলন্দ পঞ্চহ কি?
মিনান্দরের বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং নাগসেনের উপদেশ এবং মিলান্দনের প্রশ্নবুদ্ধি লিপিবদ্ধ করা রয়েছে। এটি হচ্ছে পালি ভাষায় রচিত। যদি এটি বলা হয় যে মিলিন্দ পঞ্চহ কোন ভাষায় রচিত, সেটা হয়ে যাবে পালি ভাষায় রচিত। এরপরে দেখো শক বংশ। শক বংশ কি? ইউচি জাতি দ্বারা শকরা আদি নিবাস থেকে বিতাড়িত হয়। শক রাজাদের উপাধি ছিল ক্ষত্রপ বা মহাক্ষত্রপ। ক্ষত্রপ বা মহাক্ষত্রপ ছিল শক রাজাদের উপাধি। নাসিক শিলালিপি থেকে জানতে পারা যায় নহপান গৌতমী পুত্র সাতকর্ণীর কাছে পরাজিত হন। নাসিক শিলালিপি থেকে জানা যায় নহপান গৌতম পুত্র সাতকর্ণীর কাছে পরাজিত হন। জুনাগড় শিলালিপিতে রুদ্র দামনের কীর্তি কাহিনী বর্ণিত রয়েছে। রুদ্র দামনের যে কীর্তি কাহিনী তা বর্ণিত রয়েছে। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারত থেকে শক শাসনের অবসান ঘটান। শক শাসনের অবসান ঘটিয়ে থাকেন। নেক্সট দেখো কুষাণ বংশ বা কুষাণ সাম্রাজ্য। কুষাণ বংশ ও কুষাণ সাম্রাজ্য। কুষাণ বংশ এবং কুষাণ সাম্রাজ্য কি? কুষাণ বংশ এবং কুষাণ সাম্রাজ্য সেটা হচ্ছে গিয়ে কুষাণ যুগের ইতিহাস জানতে মুদ্রা খুবই প্রয়োজনীয় একটা উপাদান। মুদ্রা হচ্ছে খুবই প্রয়োজনীয় একটা উপাদান। কুষাণরা হলো ইউচি নামে এক যাযাবর গোষ্ঠীর শাখা। কুজুল কাদফিসেস কুষাণদের প্রথম রাজা কে ছিলেন কুষাণদের? কুজুল কাদফিসেস ছিলেন কুষাণদের প্রথম রাজা। তিনি নিজের নামে মুদ্রা চালু করেছিলেন। দ্বিতীয় কাদফিসেস কে ছিলেন? তিনি ছিলেন প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা চালু করেন। দ্বিতীয় কাদফিসেস তিনি প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন। এরপরে কনিষ্ক সিংহাসন আরোহণ করেছিলেন 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসন আরোহণ করেছিলেন। কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিলেন কত? 78 খ্রিস্টাব্দে। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। কনিষ্কের রাজধানী। কনিষ্কের উপাধি ছিল কি? কনিষ্কের উপাধি ছিল দেবপুত্র বা চৈনিক উপাধি ছিল। দেখো এগুলোকে মনে রাখতে হবে কিভাবে। তাহলে কজুল কাদফিসেস কে ছিলেন? কজুল কাদফিসেস ছিলেন কুষাণ বংশের প্রথম রাজা। এরপরে দেখো তিনি নিজের মুদ্রা চালু করেছিলেন নিজের নামে। দ্বিতীয় কাদফিসেস কে ছিলেন? তিনি ছিলেন প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন। এবং কনিষ্ক যদি বলি, কনিষ্ক হচ্ছেন গিয়ে কনিষ্ক সিংহাসন আরোহণ করেছিলেন 78 খ্রিস্টপূর্বাব্দে। শকাব্দের প্রচলন করেন 78 খ্রিস্টপূর্বাব্দে। কনিষ্কের রাজধানী যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে পেশোয়ার বা পুরুষপুর। এবং উপাধি হচ্ছে দেবপুত্র বা চৈনিক উপাধি। ওকে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কি? না, চতুর্থ বৌদ্ধ সম্মেলন আহ্বান করেছিলেন কনিষ্ক আহ্বান করেছিলেন 78 খ্রিস্টাব্দে। সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র এবং অশ্বঘোষ। মহাযান এবং হিনযান এই দুই সম্প্রদায় বৌদ্ধরা ভাগ করেছিল। তাহলে এই মহাযান এবং হিনযান দুই সম্প্রদায় কারা ভাগ করেছিল? বৌদ্ধরা ভাগ করেছিল। কাশ্মীর এবং জলন্ধর কিংবা কান্দাহারে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। বাসুদেব ছিলেন কুষাণ বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন বাসুদেব। এরপরে দেখো গান্ধার শিল্প। কুষাণ যুগের এক অমর সৃষ্ট হচ্ছে গান্ধার শিল্প। এরপরে রেশমপথ কি? কুষাণ সাম্রাজ্যের মধ্যে পড়েছিল রেশমপথ। অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত সংস্কৃত কাব্য যাতে বুদ্ধদেবের জীবন কাহিনী বর্ণিত রয়েছে। এরপরে দেখো তক্ষশিলা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। এই যুগে এর অনেক খ্যাতি বৃদ্ধি পেয়েছিল।
এরপরে দেখো সাতবাহন। সাতবাহন সাম্রাজ্যের কি, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ এবং রাজধানী হচ্ছে গিয়ে প্রতিষ্ঠান, যেটা বর্তমানে পৈঠান নামে পরিচিত, যেটা বর্তমানে পৈঠান নামে পরিচিত। তাহলে এর প্রতিষ্ঠাতা, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন গিয়ে শিমুখ, যার রাজধানী হচ্ছে গিয়ে প্রতিষ্ঠান, বর্তমানে যেটা পৈঠান নামে পরিচিত। এরপরে গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে দেখব। গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে গৌতমীপুত্র সাতকর্ণী শ্রেষ্ঠ রাজা। গৌতমীপুত্র সাতকর্ণী সিংহাসনে বসেছিলেন 106 খ্রিস্টাব্দে, 106 খ্রিস্টাব্দে। নাসিক প্রশস্তি গৌতমী বলশ্রী লিখেছেন, গৌতমী বলশ্রী লিখেছেন নাসিক প্রশস্তি। এরপরে তাকে সাতবাহনের কুলজস প্রতিষ্ঠাতা কর বলা হয়েছে। এই জন্য তিনি সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমি দান করেছিলেন এবং সাতবাহন রাজ্যের সরকারি ভাষা ছিল প্রাকৃত। সরকারি ভাষা ছিল প্রাকৃত। এরপরে সাতবাহনদের মুদ্রার নাম হচ্ছে গিয়ে প্রোটিন। সাতবাহনদের মুদ্রার নাম হচ্ছে গিয়ে প্রোটিন। এটি সীসা নির্মিত। গুরুত্বপূর্ণ বন্দর আর এখানে দেখতে পাচ্ছ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে। সেটা হচ্ছে গিয়ে সোপারা, সুরুনাকারা, তারপরে লিভরিক, এই সমস্ত বন্দরগুলি রয়েছে। নেক্সট দেখো গুপ্ত সাম্রাজ্যর হচ্ছে প্রতিষ্ঠাতা। গুপ্ত সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন গিয়ে শ্রীগুপ্ত, যার রাজধানী ছিল পাটলিপুত্র। প্রথম চন্দ্রগুপ্ত, গুপ্ত বংশের প্রথম শক্তিশালী রাজা ছিল প্রথম চন্দ্রগুপ্ত, তিনি গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং গুপ্ত বংশের প্রথম শক্তিশালী রাজাও ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। প্রথম শক্তিশালী রাজা প্রথম চন্দ্রগুপ্ত, রাজধানী হচ্ছে গিয়ে পাটলিপুত্র, উপাধি ছিল ধীরাজ এবং রাজধানী ছিল কি পাটলিপুত্র। প্রথম চন্দ্রগুপ্তের 320 সালে সিংহাসনে বসেন এবং গুপ্তাব্দ নামে নতুন সন প্রচলন করেছিলেন। এরপর সমুদ্রগুপ্ত লৌছবি রাজকন্যা কুমার দেবীর সন্তান। এই জন্য তাকে লৌছবি দহিত্র বলা হয়ে থাকে। তাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছেন স্মিথ। উপাধি হচ্ছে সর্বরাজছেত্তা, পরাক্রমক্স, কবিরাজ, বিক্রমাক্স এবং অপ্রতিরথ। এই উপাধিগুলো ছিল সমুদ্রগুপ্তের। তিনি উত্তর ভারতে অসুর বিজয়ের নীতি এবং সাম্রাজ্যবাদের নীতি এবং দক্ষিণ ভারতে ধর্ম বিজয় এবং গ্রহণ পরিমোক্ষ নীতি গ্রহণ করেছিলেন। সমুদ্রগুপ্তের যে সভাকবি তিনি হচ্ছেন হরিশন, যার রচিত হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ী কাহিনী রয়েছে, যেখানে সমুদ্রগুপ্তের দিগ্বিজয় কাহিনী রয়েছে। এই প্রশ্নটা এসে থাকে সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি? হরিশন। আর হরিশনের রচিত কি? এলাহাবাদ প্রশস্তি। সমুদ্রগুপ্তের মুদ্রার নাম, মুদ্রায় অশ্ব এবং বীণা বাদরত মূর্তি অঙ্কিত রয়েছে। এরপর দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। বিষ্ণুর উপাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং শকদের উচ্ছেদ করে তিনি শকারী এবং শকদের শত্রু নামে পরিচিত হয়েছিলেন। তিনি প্রথম রৌপ্য মুদ্রার প্রচলন করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার উপাধি ছিল বিক্রমাদিত্য এবং বিষ্ণুর তিনি উপাসক ছিলেন। তার রাজসভায় নবরত্ন বিরাজ করতেন। নবরত্ন কি? নবরত্ন হচ্ছে গিয়ে সেটা হচ্ছে কালিদাস, তারপরে ক্ষেপণার্ক, শঙ্কু, বেতাল ভট্ট, বরাহমিহির, বারুচি, অমর সিংহ, ঘটকপর এবং ধন্বন্তরী। এই 9 জন ছিলেন নবরত্ন। ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে। এরপরে কুমারগুপ্ত দেখো উপাধি ছিল কি? মহেন্দ্রাদিত্য কুমারগুপ্তের। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? কুমারগুপ্ত। স্কন্দগুপ্ত কি? স্কন্দগুপ্তের উপাধি হচ্ছে গিয়ে বিক্রমাদিত্য হচ্ছে গিয়ে স্কন্দগুপ্তের উপাধি। সিংহাসন আরোহণে দ্বিতীয় বর্ষে তিনি হুন আক্রমণে
প্রতিহত করে এবং ভারতবর্ষকে রক্ষা করে, তাই তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়ে থাকে। এই যুদ্ধ সম্পর্কে ভরতস্তম্ভে বলা রয়েছে। ঠিক আছে। মহেন্দ্রাদিত্য যেটা ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে কুমারগুপ্ত, যার কুমারগুপ্তের উপাধি ছিল মহেন্দ্রাদিত্য, এবং স্কন্দগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। ঠিক আছে। এরপরে গুপ্ত বংশের শেষ রাজা জীবিত গুপ্ত, গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন জীবিত গুপ্ত। ঠিক আছে। নেক্সট আমরা পরের ক্লাসে, অর্থাৎ এই যে শশাঙ্ক, হর্ষবর্ধন, পাল বংশ, এই সমস্ত যে বাকি জিনিসটা থাকলো সেটা আমি পরের ক্লাসে করিয়ে পুরো প্রাচীন ভারত কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমরা এই যে পিডিএফটি তোমরা যদি পেতে চাও, তাহলে তোমরা ডেসক্রিপশনে থাকা টেলিগ্রামের লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকবে, যেটা হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে তোমরা আম, আহ, যুক্ত হতে পারো, যেখানে তোমরা ডেলি ডেলি তোমরা 8টা থেকে 9টার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এবং তোমরা যদি আমার সঙ্গে যুক্ত হতে চাও এবং বিভিন্ন বই রিলেটেড বা বিভিন্ন পিডিএফ পেতে চাও, ইম্পর্টেন্ট পিডিএফ, তাহলে এর নিচে দেখবে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেল, সেখানে তোমরা অবশ্যই অ্যাড হয়ে যেও।